নমস্কার। এগুলো দেখছেন বড় জাতের মেরিগোল্ড বা গাঁদা গাছ। ফ্লাওয়ার শোতে দেওয়ার উপযোগী করে গাঁদা গাছ তৈরি করতে হলে কি করা উচিত, কি কি করবেন, আমি আজকে সেটা নিয়েই আলোচনা করব। আপনি ফ্লাওয়ার শোতে দেন বা না দেন, আপনার গাছ যদি প্রতিযোগিতা করার মতো হয় তাতে তো অসুবিধার কিছু নেই। তাই এই বড় মেরিগোল্ডকে, সেটা ইয়েলো কালারও হতে পারে, গোল্ডেন কালারও হতে পারে, এইগুলোকে মেক্সিকান মেরিগোল্ডও বলা হয় বা বিভিন্ন নাম বলে। এখন অ্যাকচুয়ালি যে অরিজিনালি কি সেটা তো আমরাও সেই শুনে শুনে বলি। যাই হোক, ও নিয়ে আমাদের বিতর্ক করার কিছু নেই। নার্সারিতে যেটা বলবে সেটাকে আমরা বলে থাকি। এখন এটা বড় জাতের গাছ। এই গাছের কি কি পরিচর্যা করলে ফ্লাওয়ার শোতে দেওয়ার উপযুক্ত করে তৈরি করা যাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুধু ধৈর্য ধরে আপনারা একটু শুনুন এবং দেখুন। আমি কিন্তু আজকে এই পট থেকে এর থেকে একটু বড় সাইজের পটে, 8 ইঞ্চি পটে নিয়ে যাব। সেটা কি করে নিয়ে যাব সেটাও বলছি। আপনারা জানেন যে মোটামুটি 20 থেকে 25 দিন আগে এই গাছগুলোকে আমি অনেকগুলো ফুল গাছ, যেটা সিজনাল ফ্লাওয়ার, সেই গাছগুলোকে 20-22 দিন বা 25 দিন আগে আমি পটে বসিয়েছিলাম। নার্সারি থেকে তার দিন 5 আগে এনেছিলাম। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন। তো দেখেছেন বা না দেখে থাকলে দেখে নেবেন আমার ভিডিওটা। আমার দুটো ফেসবুকেও আছে, ইউটিউবেও আছে। এখন তো বলার অপেক্ষা রাখে না, প্লে লিস্টে গিয়ে আপনি আরামসে বের করে নিতে পারবেন বা আমার ভিডিও সেকশনে গিয়ে দেখে নিতে পারবেন। এখন যেটা ঘটনা হচ্ছে, কি করলে আপনারা ওই জায়গায় যেতে পারবেন। প্রথমেই একটা রোগের কথা বলি। গাঁদা গাছের খুব গুরুত্বপূর্ণ এবং মারাত্মক একটা রোগ হচ্ছে মাইটস। যেমন গোলাপে মাইটসটা হলে আপনি গাঁদা গাছকে যতই পরিচর্যা করুন দাঁড় করাতে পারবেন না। কি করবেন মাইটস হলে, সেটা আমি প্রথমে আলোচনা করিনি। দেখুন, আমি টোটাল 5টা গাছ কিনে এনেছিলাম। এই লম্বা লম্বা গোড়ার থেকে একটা গাছ ভেঙে গিয়েছিল, সেটা আর হলো না, কারণ ওর পর্বত ছিল না বলে কোনো সাইড থেকে আর কোনো ব্রাঞ্চ বেরোয়নি। 4টে গাছ আমার এই পটে লাগিয়েছিলাম। আমি যেভাবে লাগাই একটাও ব্যর্থ যায় না। 4টের মধ্যে দেখুন 3টে গাছ ফাইন আছে, একটা গাছ দেখাই। এই যে এই গাছটা দেখুন, ভালো করে লক্ষ্য করুন। এটা কিন্তু যখন বসিয়েছি তখনই এই গোড়ার থেকে দেখছেন তো পাতাগুলো একটু এরকম কুগড়ো কুগড়ো ছিল। আমি অতটা গুরুত্ব দিইনি, তবে পরে বুঝতে পারলাম যে না, এটা মাইটসের জন্য হয়েছে। মাইটস দেখবেন নিচের দিকে, পাতার নিচের দিকে থাকে এবং রসটা চুষে চুষে খায়। খুব ছোট ছোট মাকড়, যেটা বলি আমরা মাকড়, পোকা মাকড় দুটো আমরা সবসময় বলি না পোকা মাকড়ে আক্রান্ত হয়েছে। তাহলে মাকড় এক ধরনের জিনিস, পোকা এক ধরনের জিনিস। পোকার মধ্যে আবার আছে ইনসেকটিসাইড, পেস্টিসাইড, ওই যেটা ইনসেক্ট এবং পেস্ট। ইনসেক্ট হচ্ছে যেটা পতঙ্গ জাতীয়, আর পেস্ট হচ্ছে যেগুলো চুষে চুষে খায়। যাই হোক, এবার মাইটসের মধ্যে অনেক আছে। তার মধ্যে একটা লাল মাকড় আছে। সেই লাল মাকড়টা খুব খতরনাক, আর এদের মাকড়টা খুব ছোট। অনেক সময় সাদা মাকড়ও দেখা গেছে। যাই হোক, সেই মাকড়টা লাগলে পাতার এইরকম কুকড়ে কুকড়ে যাবে। এর বেশি আর কিছু জানার দরকার নেই। এইটা হলে আমি যেটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে কিলার প্লাস। দেখুন, কিলার প্লাস। আমি রেকমেন্ড করছি না যে এটাই আপনাকে ব্যবহার করতে হবে, কারণ কি আমি কারো অ্যাডভার্টাইজ করি নাই। আমি বলতে চাইছি কি আমি এটা ব্যবহার করি। এছাড়াও প্রচুর ওষুধ বাজারে পাওয়া যায় মাইটসের জন্য, কারণ গোলাপ যখন আছে তখন মাইটসের ওষুধও থাকতে হবে। ওই গোলাপে যে মাইটসের ওষুধটা দেওয়া হবে সেটাই এখানে ব্যবহার করবেন, বা যদি স্পেশাল কোনো ওষুধ থেকে থাকে নিয়ে আসতে পারেন মেরিগোল্ডের জন্য। দ্বিতীয় কথা হচ্ছে, যখন আপনি বুঝতে পেরে যাবেন যে মাইটস এসে গেছে, তখন সেই গাছটিকে অন্যান্য গাছের থেকে আলাদা করে রাখবেন। এটাকে কিন্তু আর ওই রকম করে তৈরি করা খুব কষ্টকর। আমি মাইটস ওষুধ দিয়ে দিয়েছি, হয়তো ছেড়ে যাবে কিন্তু বারবার হতে থাকবে। কারণ কি, এদের কিছু ওই ডিম থেকেই যায়, সেগুলো মারা যায় না, তবুও জব্দ করে রাখা যায়।
সেইভাবে করার থেকে ওই গাছটুকু সবসময় মনে রাখবেন যে যদি আপনি ফ্লাওয়ার শোতে দেওয়ার জন্য প্রস্তুত থাকেন তাহলে কি গাছ বেশ কয়েকটা করতে হবে, কমসে কম 2টো গাছ আপনাকে রেডি যেন দাঁড় করাতে পারেন। এটাকে আমি সরিয়ে রাখছি, এদের সঙ্গে লাগিয়ে রাখলে ওর রোগটা এদের মধ্যে ছড়িয়ে যেতে পারে, সম্ভাবনাটা মানে 90%। অনেক সময় যায় না, যাই হোক। এবার কি করবেন, প্রথমেই আমি দেখেছি আমার যে মিক্স সয়েলটা তৈরি করি, গোবর সার 50% বা অন্যান্য ইনগ্রেডিয়েন্টস যেগুলো থাকে সেগুলো 50%। আমি বারবার প্রতিবারই বলে দিই, কারণ কি আপনাদের অনেক সময় কি হয় আমার সব ভিডিও ফলো করেন না, দেখেন না, যারা সব ভিডিও দেখেন তাদেরকে আর বলার অপেক্ষা রাখে না। সেই সার দিয়ে এটাকে বসিয়েছিলাম, প্রথম 10 দিন কিন্তু কিচ্ছু করা যাবে না। গাছটা বসানোর পর গাছটা দেখবেন যে কলি ছাড়তে আরম্ভ হয়েছে, সেই সময় থেকে আপনাকে রাসায়নিক সার দিতে আরম্ভ করতে হবে। কারণ আপনি ফুল গাছ, এটা মনে রাখবেন ফুল গাছ, এবং প্রতিযোগিতায় দেবেন। দেখুন মাত্র 22 দিনের মাথায় এই গাছটা হয়েছে, কি সাইজ এবং কিভাবে গ্রোথটা আছে দেখুন। আপনার মাইটস লাগুক বা না লাগুক, আপনাকে মাইটসের ওষুধ একটা রাখতেই হবে। মোটামুটি 15 দিন অন্তর, যদি না লাগে অবশ্যই দিতে হবে, আর যদি লেগে যায় তাহলে 7 দিন অন্তর একবার করে স্প্রে করতে হবে। এছাড়াও লেদা পোকা বা অন্যান্য পোকার জন্য কোনো ওষুধ বা আপনি লক্ষ্য রাখতে থাকবেন। এতে আবার ওই যেটা আমরা বলি দয়ে পোকা, মিলিবাগ, সেটারও আক্রমণ হয়। সেটা হলে ওই একতারা আমি যেটা ব্যবহার করি, আমি সবসময় আমি যেটা ব্যবহার করি সেটার কথা বলবো। আপনারা কি ব্যবহার করুন সেটা আপনাদের ব্যাপার, সেটা ব্যবহার করতেও পারেন নাও পারেন, যাই হোক। এবার এখন যেটা করব সেটা হচ্ছে আমি রিপোর্টিং করব। রিপোর্টিংয়ে যে সয়েলটা ব্যবহার করবো সেই একই সয়েলটার মধ্যে কি আছে বলতে গিয়ে বলা হলো না, আমি আরেকবার বলে দিই। আমি 6 মাস বা 1 বছর আগে মানে আমার ওই গোবর সার ট্রাক্টরে করে এনে এক জায়গায় ফেলে রাখি, সেই সার 50% দিয়ে, 50%টা কীভাবে দিই না, এক পর্দা করে আর এক পর্দা করে পাতা পচা দিতে থাকবো, এবং প্রত্যেক পর্দাতে ওই অল্প সরিষা খোল, নিম খোল, হ্যাঁ, এগুলিকে একটু মিক্স করে রেখে দিই। সেই মিক্সচারটা এমনকি ওই সিঙ্গেল সুপার ফসফেট বলে একটা সার, মানে ফসফরাস একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। যদি আপনারা অরিজিনাল কেঁচো সার পান, যেটা ভার্মি কম্পোস্ট বলা হয়, কেঁচো সারটা অরিজিনাল হতে হবে, মুখে বলে দিলেও কিন্তু অ্যাকচুয়ালি কেঁচো সার নয়, তাহলে কিন্তু ফসফরাস হতে খুব বেশি থাকবে না। কম্পোস্ট যে কোনো হতে পারে, যেটা আমরা কিচেন ওয়েস্ট দিয়ে করি সেটা কম্পোস্ট, যাই হোক। তাহলে ফসফরাসের জন্য আপনি ওই 1 মুঠো করে, হয়তো 10 কেজি সার তৈরি করছেন, সেখানে হয়তো 1 মুঠো ফসফরাস, 1 মুঠো সরিষা খোল, 1 মুঠো নিম খোল, 1 লুট মতো, হ্যাঁ, কত ওই হয়তো 200-250 গ্রাম করে দিয়ে দিলেন, সেটা মিক্সচার করে রেখে দেন, প্রত্যেক পর্দায় একটা করে ছড়িয়ে দেবেন, নিয়ে 6 মাস 8 মাস 1 বছর রেখে দেন, দেখবেন পাতাগুলো পচে যাবে, গোবরটা ডাস্ট হয়ে যাবে, এমনকি ওতেই কেঁচো তৈরি হয়ে যাবে যদি বর্ষাকাল পেয়ে যায়। সেই সারটা ডাস্ট করে নিয়ে আমি ব্যবহার করি, আমার এখানে রয়েছে, আমি আরেকবার একটু দেখিয়ে দিই সারটাকে। আমি এইটাই ব্যবহার করব, এটা কিন্তু বারবার ব্যবহার করবো। দেখুন এই যে এই সারটা, এর মধ্যে ডেলাও আছে, এই যে গোবরের ডেলাগুলো, বা পাতা এই যে লম্বা যেগুলো পাতার চোকা, এই সারটাই আমি আর বারবার আলাদা কোনো সার দেবো না। কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে 10 দিন বললাম, 10 দিন পর থেকে আপনাকে এনপিকে চার্জ করতে হবে। এনপিকের মধ্যে কি থাকে না, নাইট্রোজেন, ফসফরাস, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। ফসফরাস যেটা সুপার ফসফেট আমি বললাম, তাই ফসফরাস একটা গুরুত্বপূর্ণ পার্ট, এবং ফসফরাসের পরিমাণ সবসময় বেশি থাকে। আবার 10-26-26 ব্যবহার করুন, সেক্ষেত্রে দেখবেন নাইট্রোজেনটা কম থাকে, কিন্তু ফসফরাস 26, পটাশিয়াম 26 ভাগ, এইরকম আর কি। তার মধ্যে বাহক থাকে একটা, যাই হোক ওইগুলো আলাদা ব্যাপার। ওইটা সপ্তাহে 1 দিন করে প্রথমে এইটা এই যে গাছটাতে দেবেন, একদম সাইড ঘেঁষে মাটিটাকে এইভাবে তুলে নেবেন, এই একটু করে এমনি করে নাড়িয়ে দিলেন, উপর দিকে গোড়ার দিকে করে নিলেন, পাতলা করে প্রথমে 5টা দানা, তারপর বারে 6টা দানা, 7টা দানা, এরকম করে বাড়াতে থাকবেন। 5টা দানা মানে মাঝারি সাইজের 5টা দানা, যেটা 1/4 চা চামচের মতো হবে। তারপর আস্তে আস্তে বাড়তে দেখা যাবে যে এখন যে গাছটা হয়েছে এটা সপ্তাহে ওই 7টা-8টা দানা পর্যন্ত দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। তারপরে এটা 2 সপ্তাহ হলো। এখন ব্যাপারটা হচ্ছে
যে ওইভাবে হয় এনপিকে 10-26-26, নচেত 15-15-15। সব সময় দেখবেন যে এনপিকের মধ্যে যেন পটাশিয়াম ফসফরাসটা অবশ্যই থাকে। নাইট্রোজেন থাক, নাইট্রোজেন না থাকলে গ্রোথটা খুব ভালো হবে না, কিন্তু শুধু নাইট্রোজেন দেবেন না। এটা গেল এবার গোড়ার খাবারের দিক। এবং জল মাটি দেখে দেবেন। সবসময় মনে রাখবেন যদি বেশি জল থাকে সেটা কিন্তু ভালো নয়। আজকে এই যে ময়েশ্চারটা বেশি রয়েছে, এটা আমি একটু আগে আরেকবার জল দিয়ে দিলাম, কারণ কি যখন মাটিটা এটা তুলবো তাহলে ছেড়ে চলে যাবে না। ঝুরঝুরে থাকলে না মাটিগুলো ঝরে পড়ে যাবে। দেখুন এইটুকু টবে এই অল্প মাটিতে গাছটা কত সুন্দর আছে। আরও আমি 15 দিন রেখে দিতে পারতাম, এখানেই গ্রোথ হবে। কিন্তু আমি বলছি কি যে যেহেতু আমি চাইছি যে খুব উন্নত মানের, খুব প্রচুর ঝাঁকড়া হোক, তাই আমি একে এখন একটা মাঝারি সাইজের পটে নিয়ে যাবো। ফাইনাল পটটা পরে দেবো। আর একটা কাজ হচ্ছে, মানে প্রথমে আমি বলিনি, দেখুন প্রত্যেকটা গাছে ডগায় একদম ফার্স্ট যেটা, সেইটা প্রথমে এসেছিল দেখুন এই জায়গাটায়। এই কুড়িটা আগেই কেটে দিয়েছি। এবারে খুব ভালো করে লক্ষ্য করুন, এই যে দেখুন কুড়িটা, শুধুমাত্র এই কুড়িটাকে ভেঙে দেবেন। এই যে একদম ডগের কুড়িটা, আর কিচ্ছু করার দরকার নেই। এইরকম যতগুলো কুড়ি আছে এখানে সব কুড়ি দেখুন, প্রত্যেকটা ডগায়, কেউ ছোট কেউ বড়, প্রত্যেকটা ডগায় কুড়িটা চলে এসেছে। এই কুড়িগুলোকে বারবার ভেঙে দিতে হবে। যদি না আসে ঠিক আছে, যখন আসবে তখনই, মানে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এগুলো সবই চলে এসছে। এখন আমি আর ভাঙছি না, এরপরে আমি যদি না এসেছে সেটা যখন আসবে তখন ভাঙবো। এই যেমন এগুলো সবই রয়েছে, কিন্তু খুব ছোট, মানে ভাঙার মতো হবে তারপরেই ভাঙবেন। তাছাড়া ডগাটা বেশি ভেঙে যাবে। ডগাটা ভেঙে গেলে গাছটা বড় হবে না। এই হচ্ছে এর মূল জিনিসগুলো। ব্যাপারটা হচ্ছে এমন কিছু দুরূহ কাজ নয়, খুব মানে সমস্যাজনক কাজও নয়। একটু চেষ্টা করলে সবাই পারবেন। আর এই গাছটা দেখবেন বিশাল গাছ, আমি পরে দেখাবো, যদি আমি হয়তো ঠিক পরিচর্যা করতে পারি। যখনই পাতা ব্যান্ড হচ্ছে বা কিছু দেখবেন, তখনই কিন্তু আপনাকে ভাবতে হবে যে কিছু একটা সমস্যা আছে। তখন ওই মাইটসের জন্য যে ওষুধ দেয়, এটা কিন্তু বারবার স্প্রে করবেন। কারণ মাইটস একবার জোর কদমে লেগে গেলে আর গাছটাকে তৈরি করতে পারবেন না। জল দেওয়ার নিয়মটা আমি বলতে গিয়ে থেমে গেলাম। মাটি খুব রস থাকলে জল দেবেন না। উপরের মাটিটা শুকনো হতে হবে। উপরের মাটিটা যখন দেখবেন যে শুকিয়ে গেছে, প্রতিবার এটা এই নেড়ে দেখা হবে না, বা প্রতিবার আপনার মিটারও নাই। আমার এখানে দেখবেন মিটার আছে, আমি দেখাই। এইগুলো এমনি রোদিমেটার, এমনি ইয়ে থেকেই পাওয়া যায়। হ্যাঁ, এর মধ্যে ময়েশ্চারটা মাপা যায়, তারপর ওই ওয়েট, ড্রাই ওয়েট এইটা আছে ময়েশ্চারের, আর রয়েছে অ্যালকালাইনটা, মানে গুরুত্বপূর্ণ ইয়ে পার্ট আর কি একটা অ্যালকালাইন। এটা এর মধ্যে এটাতে মাপা যায়। এটা এখন ময়েশ্চারের দিকে রাখা আছে। এর ময়েশ্চার কতটা আছে দেখতে গেলে এইটাকে বসিয়ে দেন। দেখুন মানে ময়েশ্চারটা যদিও ইয়েতে নেই, রেডে নেই, তবুও মানে মিডিয়াম পজিশনে আছে, খুব ড্রাই নয়। এইদিকে যত যাও তত ড্রাই হলে ওই দিকে থাকবে, আর এই দিকটা, আর এই যদি রেডে চলে আসে তাহলে জানবেন যে ময়েশ্চার বেশি আছে। সরি না, এখানে ড্রাই রয়েছে, এই দিকে ড্রাই। লেখাটা খুব ছোট, আমি বুঝতে পারছি না। যাই হোক, তার মানে ড্রাই, রেডের দিকে ড্রাইটা আছে, মানে রেডে থাকলে জানতে হবে যে এবার জল দিতেই হবে। আর গ্রিনের মধ্যে থাকলে অসুবিধা নেই, কিন্তু যদি লাস্টের দিকে থাকে তখন জানতে হবে যে ময়েশ্চারটা খুব বেশি আছে। প্রত্যেকটাই দেখুন, এটা দেখুন, এটা আবার বেশি ময়েশ্চার আছে, দেখছেন কোথায় চলে গেল কানাটা, মানে এটা জল একটু বেশি আছে। আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই, কানাটা খুব ছোট। যাই হোক, এটা তো সবসময় সবারই কাছে থাকে না, অতএব এটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। আপনারা এটা দেখেই বুঝতে পারবেন। ওপরের মাটিটা হালকা শুকিয়ে আসবে, এই উপরের মাটিটা ফুট করবে, তারপরে জল দেবেন। তার আগে জল দেবেন না। গাছ যত বড় হবে তত জল বেশি খাবে, ছোট গাছে জল কম খায়। এমনও হয়েছে যে ছোট গাছে একদিন পর পর, দুদিন পর পর জল দিতে হয়েছে।
আমি বললাম কি এখনো আমি কিছুদিন রাখতে পারতাম, কিন্তু রাখবো না। আমি দেখুন এই জাতীয় মাঝারি সাইজের পট, এগুলো আমার পুরনো পট, কারণ আবার এটাকে বের করে নিয়ে আমি এর থেকে বড় পটে নিয়ে যাব। এটা 8 ইঞ্চি, এরপরে 10 ইঞ্চি কিংবা 12 ইঞ্চি আপনাকে নিয়ে যেতেই হবে, কারণ এগুলো বড় গাছ হবে, 12 ইঞ্চি হলে ভালো হয়। কিভাবে নিয়ে যাচ্ছি সেটা একটু দেখাচ্ছি। এই গাছটাই দেখে, যে কোনো একটা গাছ আমি দেখাচ্ছি। একটা পট নিই, পটগুলো আমি আগে ব্যবহার করেছি, ব্যবহার করা এটা অবশ্য হ্যাঁ ব্যবহার করেছি অবশ্যই। তাহলে প্রথমেই অল্প সয়েলটা দিয়ে দিতে হবে। এদের ছিদ্রগুলো খুব ছোট, অতএব এখানে আর পাথর বা কোনো কিছু গুটি দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে পুরো খুব হালকা সয়েলটা। এই অল্প পরিমাণ মাটি আমি দিয়ে দিলাম। এবার দেখুন আমি এই গাছটাই নিচ্ছি। এটাকে যখনই আপনি মাটিটাকে তুলবেন তখন কি করবেন, এইভাবে নিতে হবে। এই দিক থেকে টুক করে এই ঠুকে দিলেন। এবার মাটিটা কিন্তু ভাঙবে না, আস্তে আপনার হাতের মধ্যে রয়েছে। মাটি খুব হালকা মাটি আমি বলেছি, দেখে বুঝতে পারছেন যে রুট বল তৈরি হয়ে গেছে। তবু আরো কয়েকদিন রেখে দেওয়া যেত, এটা কিন্তু বেশি চাড়াচাড়ি করলেই মাটিটা কিন্তু ভেঙে যাবে। তাই বেশি চাড়াচাড়ি করা চলবে না, আস্তে আস্তে নামিয়ে দিতে হবে। এখানে এটা মনে হচ্ছে নিচেতে মাটি না দিলেই ভালো হতো, কারণ এখানে দেখুন রুট আছে। এটা পটটা অন্য পট নিয়ে নি, কারণ উপরে মাটিটা নেবে না, এটা হাইটটা কম আছে টপটার। ডাইরেক্ট বসিয়ে দিই, ব্যাস কোনো অসুবিধা নেই। গাছটাকে সোজা রাখার চেষ্টা করবেন, মিডিলে করবেন, ব্যাস। এবার এই ঝুরঝুরে মাটি শুশু করে দেবেন। এটা কিন্তু ময়েশ্চার আছে, মাটিটা একদম ড্রাই নয়, ময়েশ্চার আছে হালকা। এই যে দেখুন এগুলো সব ভুরভুর করে ভাঙবে। এই আস্তে আস্তে দেবেন, তাহলে কী হবে, অটোমেটিক্যালি ভেতরগুলো ফুল হয়ে যায়। দেখুন মাটি অনেকগুলোই খেলো। এটার প্রায় 3-3.5 খাপচা ঢুকলো মাটিটা। এই সাইডগুলো একটু করে নিয়ে দেবেন, কারণ গ্যাপটা যেন থেকে না যায়, তাহলে অসুবিধা হবে। এবারে এইভাবে করে দেন। এখন কিন্তু 1 সপ্তাহ আর কোনো রাসায়নিক সার দেবেন না। এ দেখুন গাছটা যাতে ভেঙে না যায় তার জন্য দেখুন ছোটো মতো একটা এই বাঁশের একটা দেওয়া আছে, যাতে ভেঙে এই গাছটা আর কি লটকে পড়ে না যায়। এই দুটো সাপোর্ট বেঁধে দেওয়া আছে। এবার কিন্তু গাছটা যেহেতু বড় হয়েছে, আমাকে কিন্তু একটু এইবার এইভাবে একটা লম্বা সোজা দেখে, এটা আমার বাঁশের বাতা ছোটো ছোটো করে ফেলে নেওয়া হয়েছে। আমি ফেলে নিই এই যে কোনো একটা সাইডে, ঠিক গাছের কাণ্ড বরাবর করে এইভাবে গাছটা থেকে একটু সরে এইভাবে গেঁথে দেন, 1/2 ইঞ্চি দূরে, ব্যাস। এবার এখানে 1-2টো বেঁধে দিতে হবে, তাহলে কি হবে, আর এই গাছটা একটু হাওয়াতে বা কিছু হলেও ভেঙে যাবে না। এরপর আমি এখন যেহেতু ওইটা মাটিটা ভিজে আছে, যদি জল নাও দিই কোনো অসুবিধা নেই, কিন্তু তাছাড়াও এখানে 1-1.5 কাপ জল দেওয়াই যেতে পারে। এখন জলটা দেখে দিতে হবে, একবার ফুল জল দিয়েও দিতে পারেন। মাটিটা ভিজে গেল, জল নিচের দিকে বেরিয়ে গেল, এরপর আপনি যখনই জল দেবেন আমি যে জিনিসটা বললাম সেটাকে ফলো করে দেবেন। ধন্যবাদ। এর পরবর্তী স্টেপ আমি আবার দেখাবো। যদি কোনো কিছু সম্বন্ধে আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই করবেন। আমি একটা কথা বারবার বলি, আমি কিন্তু কমেন্টগুলো দেখি, উত্তর দেওয়া হয়তো হয়ে ওঠে না, কারণ আমি ওই কোনো রকমের নম করে উত্তর দিতে চাই না। একটা বিষয়ে আমি উত্তর দিয়ে দিলাম, তারপরে আপনারা সেটাকে নিয়ে সন্দিহান হয়ে গেলেন যে এটা কি বলা হলো, কারণ কমেন্টে উত্তর ঠিকঠাক হয় না অল্পতে। এবং আমি সেই কমেন্টগুলোর মধ্যে যদি কোনো বিষয়টা নিয়ে আলোচনা করার প্রয়োজন মনে করি, আমি এই যে কোনো ভিডিওর শেষের দিকে সেগুলো নিয়ে আলোচনা করব।
একটা বিষয় গতবারে আমি যখন টিকোমা গাছটা দেখাই তখন একজন প্রশ্ন করেছিলেন, আমি ওটার উত্তরটা দিয়েছিলাম। কারণ ছোট করে দিয়েছিলাম, আমি একটু বলি ওইটার বিষয়ে। উনি বললেন যে, কারণ অত ছোট করে সঠিক উত্তর দেওয়া মুশকিল আছে, তবে মূল জিনিসটা বলে দেওয়া যায়। উনি প্রশ্ন করেছেন যে ডরমেন্সিতেও খাবার দেওয়া যায়, ডরমেন্সিতে খাবার খাবে গাছেরা? তো ওনার মধ্যে হয়তো এমন একটা ধারণা আছে, মানে অনেকের কাছে শুনেছেন যে শীতকাল হচ্ছে গাছেদের ডরমেন্সি পিরিয়ড। কিন্তু একটা জিনিস আপনারা জানবেন যে সব গাছের ডরমেন্সি নয়। ডরমেন্সি বলতে কি বোঝানো হয়? যেমন শীত ঘুম, শীতকালে গাছরা রেস্টে থাকে, এরও একটা প্রাকৃতিক কারণ আছে। আমি বারবার বলেছি প্রাকৃতিক কারণটা কি না, এই সময় আবহাওয়াতে ময়েশ্চার কম থাকে, মাটির নিচে জলের সাপ্লাই কম থাকে, অনেকটা ড্রাই হয়ে যায়। এই কারণে গাছেরা কি হয়, সেই সময় পর্যাপ্ত জল বা মানে জলটা হচ্ছে আসল, খাবার পাক বা না পাক সেটা আবহাওয়া থেকেও পাচ্ছে না, নিচের থেকেও পাচ্ছে না, যার ফলে কি ওরা অনেক পাতা ছেড়ে দেয় এবং ঘুমিয়ে পড়ে, ওরা রেস্ট নেয়। সেই সময় খাবার তৈরি খুব একটা করে না, ন্যূনতম খাবার তৈরি করে গাছটাকে বাঁচিয়ে রাখে, সেই সময়টাকে ডরমেন্সি পিরিয়ড বলা হয়। তবে শীতকালে কিছু গাছ আছে যারা এই ড্রাই ওয়েদারেই ওরা ভালো গ্রোথ হয়, যেমন এই গাঁদা গাছ। যে কোনো আমাদের যে শীতকালীন যে সমস্ত ফুল গাছ, চন্দ্রমল্লিকাই বলুন, ডালিয়াই বলুন, বা আরও সব যেগুলো আছে, তো টিকোমা গাছটাও ঠিক তাই। আমি যেটা বলতে গিয়ে মানে অন্যদিকে চলে যাচ্ছি, টিকোমা গাছটাও শীতকালে ওদের গ্রোথ হয়। কারণ কি দেখবেন, এই শীতকালে প্রচুর ফুল হয়, ফুল হচ্ছে, কলি বেরোচ্ছে, কলি মানে ডগা কাটছে, এগুলো ডগা যার কাটছে তার মানে সে সবই চালু আছে। তাহলে তাকে যদি খাবার না দেওয়া হয় তাহলে তার ইয়েটা ঠিকঠাক থাকবে না। যেমন ধরুন অল্প ফুল হয়ে তারপরে শুকিয়ে যাবে ফুলের গোড়াগুলো। তাই এই টাইমটা খুব ভাইটাল হচ্ছে খাবার এবং জল। অতিরিক্ত দিলেও চলবে না, কিন্তু শুকিয়ে গেলেও চলবে না মাটি। তাই আমি খাবার দেওয়ার কথাটা বলেছিলাম এবং ওটা খুব গুরুত্বপূর্ণ। এরপরেই আমি ওই গাছটা যখন এর পরবর্তী ফুলগুলো হবে তখন আপনাদের দেখাবো যে কেন আমি বলেছি এই কথাগুলো। কারণ আমি এর মধ্যে গাছটার গ্রোথ শুরু হয়ে গেছে, প্রচুর কুড়ি আবার নতুন করে চলে এসেছে, আমি দেখাবো পরে গাছগুলো। ধন্যবাদ। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আর বড় করব না। এর পরবর্তীকালে আমি সবসময় মনে রাখবেন যে আমি গুরুত্বপূর্ণ কমেন্ট বা কোনো কমেন্টের হয়তো সত্যি উত্তর দেওয়া দরকার, সেগুলো নিয়ে আমি শেষ দিকে একটু করে আলোচনা করে নেব। একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। যারা এখনো পর্যন্ত আছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আমি দেখেছি অনেকের মধ্যে অনেক আগ্রহ আছে শেখার, তারা দেখেন পুরো ভিডিওটা, খুঁটিনাটি বিষয়গুলো জানতে চান, তারা নিশ্চয়ই শিখতে পারবেন। আমি গাছগাছালি, আমি তো অ্যাকচুয়ালি কাজ করি বলতে ওই বনসাইয়ের কাজটাই মেনলি করি, সেই সঙ্গে আমি ফুলের পরিচর্যা করি। আমি খুব একটা যে ওই ফ্লাওয়ার শোতে দেওয়ার মতো করে ফুল গাছ করি সেটা নয়, তবুও কিছু কিছু গাছ ফ্লাওয়ার শোতে না দিলেও ওর উপযোগী করে তোলার চেষ্টা করি। যদি খুব ভালো হয়ে যায় তাহলে দিতে অসুবিধাও নেই। তবে আমরা তো ধরুন অবসর সময়ে এই সিজনাল ফ্লাওয়ারগুলো করি, তাই আমাদের গাছ কিন্তু ওদের মতো অত সুন্দর হবে না। তবে আমি যে মানে নিয়মগুলো বললাম এইগুলোই এই গাছের জন্য যথেষ্ট। ধন্যবাদ। পরবর্তীকালে আবার এর আপডেট দেবো।